প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা দেখছেন দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠান। এই মুহূর্তের বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা সংলাপ ও রাজনীতি এই বিষয়ে আলোচনা করব। আর আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমাদের সাথে আরও রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাই। শামসুজ্জামান দুদু, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সংলাপ হয়েছে। বিএনপি নির্বাচন রোডম্যাপের কথা বলছেন, আপনার নির্বাচনের কথা বলছেন, আবার সংস্কারের কথা বলছেন। ইদানিং এসে একটা ধারণা হয়েছে মানুষের মনে বা গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটু নির্বাচনের দাবিটা বেশি তুলছে, সংস্কারের থেকে নির্বাচনের দিকে তো নজর বেশি। নির্বাচনের দিকে আপনারা এত বেশি ঝুঁকছেন কেন? যদি সংস্কার না হয় সেই তাহলে মানে কতটা টেকসই হবে গণতন্ত্র, সেটা একটা প্রশ্ন যেমন থাকে। সেই জন্য আমার প্রশ্ন যে আপনারা নির্বাচন চান, নির্বাচন রোডম্যাপ চান, কিন্তু সংস্কার কতটা চান এবং সেটা কতদিনে চান? বিয়ে ছাড়া সংসার করা যায়। বিয়ে ছাড়া করা যায় নাকি সংসার? সংসার করা যায়। বাংলাদেশে আইন শুদ্ধ না, সেটা মনে হয়। আইন সিদ্ধ না, এটা খুব ভালো কথা বলেছেন। সারা বিশ্বব্যাপী যখন দুজন নরনারী সিদ্ধান্ত নেয় না, তারা সংসার করতে পারে। কিন্তু আইন সিদ্ধ করতে হলে পরে মানুষের মতামত নিতে হয়, ধর্মের মতামত নিতে হয়। যখন এটি থাকে না, তখন বিতর্ক তৈরি হয়। তো আপনার উচ্চারণে মনে হয়েছে যে নির্বাচনটা চাওয়া কেন যেন অপরাধের কাছাকাছি চলে গেছে। সংস্কার না হলে নির্বাচন, ঠিক আছে, এটা আপনার ধারণা। আমার ধারণার কথাটা জিজ্ঞাসা করছেন তো, আপনার উচ্চারণ ভঙ্গিমা, আপনি সিনেমায় গেলে নায়ক হতে পারতেন, কিন্তু এখন যে কথাগুলো বললেন এটা অনেকটা ভিলেনির মতো আচরণ, এটা আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে যে গণতন্ত্রী যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে নির্বাচনের মুখোমুখি হতে হবে। এই কারণে মানুষের মতামত নিতে হবে, এবং মানুষের মতামত নির্বাচন ছাড়া আর কোনো পথ নাই। আপনি অভ্যুত্থান ঘটাতে পারেন, গণ অভ্যুত্থানের পাল্টা বিপ্লব করতে পারেন, কিন্তু যদি গণতন্ত্রের আপনি ফিরতে চান, সাংবিধানিক অবস্থায় আনতে চান, তাহলে নির্বাচন বাধ্য। কিন্তু কিছু জিনিস তৈরি হয়েছে যেগুলো সংস্কার বা কিছু পরিশুদ্ধ করার জন্য কিছু কাজ করা, এই কাজটা একটা রাজনৈতিক দল যখন সরকার গঠন করবে তাদের। আর যারা ম্যান্ডেট নিয়ে আসে নাই, গণ অভ্যুত্থানের পর একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, তারা যখন কাজগুলো করবেন, করতে পারেন না তা না, করতে পারেন, কিন্তু আবার এটাকে রেকটিফাই করতে হবে, অনুমোদন করতে হবে পার্লামেন্টে। কোনো কারণে যদি পার্লামেন্ট এটিকে বাতিল করে, তাহলে এই সংস্কার প্রশ্নের মুখে পড়বে। যে কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে মতবিনিময় হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা একটা শুভ লক্ষণ। সেই জায়গায় রাজনৈতিক দলগুলো এক একজন দল তার লক্ষ্যটা এই অন্তর্বর্তীকালীন সরকারকেই বলবে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা অনিচ্ছা পরে এগুলো শুনে যদি কাজ করতে পারে, তাহলে এটা সহজ সমাধান হবে। আর শুনে যদি তারা তাদের ইচ্ছা বা চাপিয়ে দেয়, তাহলে এইরকম দাঁড়াবে, সেনাপ্রধান বলবেন 18 মাসের ভিতরে সম্ভব, আর সরকার প্রধান বলবেন আমরা যেটা বলবো সেইভাবে হবে। আপনারা কি বলেন সেটা হলো প্রশ্ন। আপনারা রাষ্ট্রের কতটা সংস্কার চান? আপনি নির্বাচনের কথা বলছেন, খুবই ভালো কথা, সবাই আমরা নির্বাচন চাই। দেশের মানুষ কেউ নেই বোধ হয় ভালো নির্বাচন চায় না, কারণ 15 বছর ধরে ভালো নির্বাচন ছিল না, ভোট দিতে পারে নাই। নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা আছে, কিন্তু যদি সংস্কার না হয় ভালো নির্বাচন কিভাবে হবে? এবং সেই নির্বাচন সংস্কার কতদিনে করা সম্ভব এবং কতদিন লাগতে পারে? কতদিন পর আপনি নির্বাচন চান? কনভেনশন আছে, আমাদের দেশে রীতি আছে, আমাদের সংবিধানে ব্যাখ্যা করা আছে, একটা সরকার শেষ হলে তার 3 মাসের মধ্যে। সেটা তত্ত্বাবধায়ক সরকার, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার আসছে। এটা কোনো সরকারই না। যদি আমি শপথের কথাটা বলি, সেটা সংবিধানের আওতায়। আপনি বিপ্লব বললেন না, এগুলো আপনি আর বাদ দেন। যদি আমি বিপ্লব করতাম, তাহলে ওই শহীদ মিনারে গিয়ে শপথ নিতাম, প্রেসিডেন্টই থাকতো না। বিপ্লব
গণঅভ্যুত্থানকেও যদি মনে করতাম পিপুলসের ওরিয়েন্টেড, তাহলে সংবিধান এটা ফ্যাসিবাদের সংবিধান। এই সংবিধানে আমি শপথ নেব কেন? আমি একটি নিয়মতান্ত্রিক পরিস্থিতির মধ্যে রাখতে চাচ্ছি। যেমন ব্রিটিশ পার্লামেন্টের অর্ধেকই অলিখিত সংবিধানের, মানে অর্ধেকই রীতিনীতির উপর, কনভেনশনের উপর, আর অর্ধেকই হচ্ছে লিখিত। সেই জন্যে এই শপথ না নিলে এটা হতো না, এটাও যেমন ঠিক না, আবার শপথ নিয়েছে এটাও কোনো অন্যায় করেনি। সেই জন্য আমি মনে করি সত্যিকারের যদি পথ খুঁজতে হয় তাহলে নির্বাচনের কোনো বিকল্প। আচ্ছা, ঠিক আছে, একটা আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে যেটা জানতে চাই, এই প্রশ্নটা আমার মনে হয় সাংবাদিকরা বিএনপি নেতাদের কাছে অনেকবার করেছে। এই প্রশ্নের উত্তর সরাসরি কোনো বিএনপি নেতা দেয় নাই, আজকে শামসুজ্জামান দুদুও দেন না, যে সংস্কার আসলে কোন কোনগুলো বেসিক পয়েন্টে করা দরকার এবং কতদিন হলে হয়। যেমন সেনাপ্রধান বলছেন এক কথা, কিন্তু বিএনপি যৌক্তিক সময়ের কথা বলে, কিন্তু এটা আসলে কতদিন। আরেকটা কথা হলো যে ওই যে এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনাদের এবি পার্টির অবস্থান কি নির্বাচন এবং সংস্কার নিয়ে? প্রথম কথা হচ্ছে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এটা আসলে অন্য কোনো সময়ের সরকারের সাথে আপনি তুলনা করতে পারবেন না। এটাকে আমি পার্সোনালি বলি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি গভর্নমেন্ট, যেটা আপনি কনস্টিটিউশনাল কোনো ফ্রেমওয়ার্ক অথবা আমাদের নজিরগুলো নাই। ৭৫ পরবর্তী বাস্তবতা দেখেন যে শেখ মুজিব সপরিবারের খুন হওয়ার পরে ২৪ ঘন্টার ভিতরে কিন্তু মিলিটারি খন্দকার মোশতাককে নিয়ে শপথ দিয়েছেন, বাকশালের মন্ত্রী ছিল ২১-২২ জনকে এনে মন্ত্রী বানিয়েছেন, এবং রেডিও টেলিভিশনে ভাষণ দিয়েছে। ভাষণ দেওয়ার পরে হচ্ছে যে উনি পরের দিন পত্রিকাতে খবর আসছে ইত্তেফাকে যে খন্দকার মোশতাকের ক্ষমতা গ্রহণ, শপথ হয়ে গেছে, জাতির উদ্দেশ্যে ভাষণ, আস্থা রাখার আহ্বান। তো মানে সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। ৯০-তে দেখেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের দুদু ভাইরা তো অন্যতম পার্টিসিপেন্ট ছিলেন ওই আন্দোলনে। তো সেখানে আমরা দেখেছি যে চিফ জাস্টিস দেন শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে এনে কিন্তু আপনার প্রেসিডেন্ট করা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে তিনি আবার নির্বাচন শেষে প্রধান বিচারপতির এজলাসে চলে গেছেন। আবার নিয়মতান্ত্রিক যে সিস্টেমটা ডেভেলপ করলো কেয়ারটেকার প্রভিশনের পরে, যেটা হয়েছে 111 এসে কিন্তু আবার একটা ধাক্কা খেয়েছে। 111-এর পরে একটা গভর্নমেন্ট আসছে, এবং সেটাও মোটামুটি মানে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে ছিল। এখন যেটা হয়েছে, আপনি ৭৫ বলেন, ৮১ বলেন, ৯০ বলেন, ৯৬ বলেন, 111 বলেন, কোনো ফ্রেমে আপনি ফেলতে পারবেন না। ইভেন ৬৯-এর গণ অভ্যুত্থান এটার সাথে না। তো এখানে যেটা ঘটে গেছে, একটা এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস হয়ে গেছে। যদিও তারা বঙ্গভবনে গিয়ে সংবিধান সমুন্নত রাখবার ওয়াদা করেছেন, শপথ নিয়েছেন, কিন্তু আমি মনে করি যে এইটা আসলে সংবিধানের সাথে নাই। এই পুরো ফ্রেমটা যেটা হয়েছে, এটা মানে বাই ডিফল্ট সংবিধান কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, যেভাবে রাষ্ট্র চলছে, উপদেষ্টা টেকনিক্যালি সংবিধান মোতাবেক কিন্তু সে রাষ্ট্রপতির উপদেষ্টা, কিন্তু তিনি আবার প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন, তিনি যমুনায় থাকছেন। তাহলে টেকনিক্যালি হি ইজ অ্যাক্টিং অ্যাজ ইফ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি। তাহলে তার যে প্রসেসের ভিতর থেকে তিনি আজকে চিফ এক্সিকিউটিভ অফ দ্য কান্ট্রি হয়েছেন, এটা আমাদের সংবিধানের মধ্যে নাই, ফ্রেমে নাই। অতএব এই বাস্তবতার প্রত্যেকটা জিনিস সংবিধান দিয়ে ব্যাখ্যা করবার সুযোগ আমাদের মধ্যে নাই। তবে এটা সত্য যে অনেক কিছুতেই সংবিধান মেনে চলবার একটা চেষ্টা, আগ্রহ ওনাদের মধ্যে আছে। বাট মেইন ম্যান্ডেটটা হচ্ছে এই সরকারের দেশবাসী, বিএনপি থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই সরকারকে ওন করে। বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন কিন্তু বলেছেন যে এটা আমাদের সরকার, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অতএব কোনো রাজনৈতিক দলের সাথেই কিন্তু এই সরকারের মৌলিক কোনো নীতি পার্থক্য আছে বলে আমরা মনে করছি না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে ম্যান্ডেটের কোশ্চেন। তারা নির্বাচিত না, এটা যেমন সত্য, ভোট ছাড়াও মানুষের ম্যান্ডেট নিতে পারে। যেভাবে ৭৫-এ খন্দকার মোশতাক ম্যান্ডেট নিয়েছেন, যেভাবে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ম্যান্ডেট নিয়েছেন, যেভাবে সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে একটা কেয়ারটেকার প্রভিশন হয়েছে, 111-এর সময় নির্বাচন হয়েছে। ম্যান্ডেট হচ্ছে পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা, পেশাজীবী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লার্জ সেকশন অফ পিপল যদি কোনো একটা কাজের ব্যাপারে একমত হয়, সেটাকে আমরা ধরে নিতে পারি এটা ম্যান্ডেট। যেহেতু এই টোটাল প্রসেসের সাথে বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল শুরু থেকে ইনভলভ, সবাই ক্যান্টনমেন্টে গেছেন, চিফের সাথে মিটিং করেছেন, বঙ্গভবনে গেছেন, শপথ নিয়েছেন, কেয়ারটেকারের চিফের সাথে দেখা করেছেন একাধিকবার।
তো বাই ডিফল্ট কিন্তু আমরা সবাই আমাদের লেজিটিমেসি এক্সটেন্ড করেছি যে আমরা এই সরকারকে বৈধতা দিচ্ছি। কিন্তু এখন নির্বাচন এবং সংস্কার এই প্রশ্নে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে প্রফেসর ইউনূস মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন যে তারা সংস্কার কমিটিগুলোকে কাজ করতে দিতে চান, এবং এই ম্যান্ডেটটা কিন্তু আমি যেটা বুঝি এই ম্যান্ডেট থেকে, যে বর্তমান সরকারের ম্যান্ডেট অন্যান্য কেয়ারটেকার সরকারের ম্যান্ডেটের মতো এক্সক্লুসিভ না, শুধু নির্বাচন করবে এতটুকু না। কারণ যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা দায়িত্ব নিয়েছেন সেখানে নতুন বাংলাদেশের একটা আলোচনা ছিল, দেশটা তোর বাপের না, এটা ছিল স্লোগান। তো আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেন আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে না আসে। তো নতুন বন্দোবস্তের রাজনীতির জায়গায় প্রফেসর ইউনূসের বক্তব্য এবং সেনাপ্রধানের বক্তব্যের ভিতরে আমি মৌলিকভাবে কোনো পার্থক্য দেখছি না। সব রাজনৈতিক দলের সাথেও পার্থক্যের জায়গা খুব বেশি নাই। সংস্কারের ব্যাপারে আছে, নির্বাচনের ব্যাপারে আছে। নির্বাচনের ব্যাপারে একটু বলি যে নির্বাচনটা কিন্তু একটা বড় কর্মযজ্ঞ। বাংলাদেশে আপনার 12 কোটির উপরে ভোটার আছে। পৃথিবীর অধিকাংশ গণতন্ত্র চর্চাকারীর দেশে 12 কোটি মানুষই নাই। আপনি পশ্চিম ইউরোপ থেকে শুরু করে যদি দেখেন, সেখানে 12 কোটি প্লাস ভোটার, তার ভিতরে 3.5 থেকে 4 কোটি হচ্ছে নতুন ভোটার যারা কখনো ভোট দেয় নেই, 35-এর নিচে বয়স। বাংলাদেশে আপনার নির্বাচনকালীন পোলিং সেন্টার আছে 43,000। এই প্রত্যেকটা সেন্টারের ভিতরে কিন্তু আবার বুথ আছে। আপনার 17 থেকে 18 লক্ষ শুধু পোলিং স্টাফ লাগবে নির্বাচন করতে। এরপর ল এনফোর্সমেন্ট এজেন্সি, বর্তমান ফ্যাসিবাদী আমলের টিএনও, ওসি, ডিসি, এসপি, সচিবালয়, প্রশাসন, এই টোটাল কাঠামো ইনট্যাক্ট রেখে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে আমি মনে করি না এই মুহূর্তে। তার মানে অনেক কাজ করার আছে, সেটা আলোচনা সাপেক্ষে হতে হবে সময়টা। অবশ্যই সবার সাথে আলোচনা করে, কারণ স্টেক হোল্ডার যারা জনগণ আছে, রাজনৈতিক দলগুলো আছে, আপনি বললেন রাজনৈতিক দল যারা আগামী দিনে ক্ষমতায় আসবে, চালাবে, তাদের অবশ্যই ঐক্যমত্য লাগবে। শামসুজ্জামান দুদু, একটা প্রসঙ্গে আলোচনা করতে চাই। এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বা দায়িত্বে আসার পর, ক্ষমতায় না বলে বলেন দায়িত্বে আসার পরে যেটা হলো, আমরা অনেক রকম উপসর্গ দেখতে পাচ্ছি। যেমন ধরেন সংখ্যালঘুদেরকে দিয়ে একটু অসুবিধা তৈরি করা, আনসারদেরকে দেখেছি পাহাড়ে অশান্তি পরিবেশ তৈরি করা, মাজার ভাঙা বা মব জাস্টিস ইত্যাদি দেখতে পাচ্ছি। এবং এইগুলো দিয়ে এক ধরনের বয়ান তৈরি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে যে আগেই তো ভালো ছিলাম, এবং এই বয়ানটাকে ক্যারি আউট করার জন্যে দেশে বিদেশে বিভিন্ন মাধ্যমও আছে। এই বয়ান কারা তৈরি করছে এবং এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল সতর্ক কিনা? বিএনপি সবসময় আগাগোড়া এটার বিপক্ষে বলে আসছে। সরকারকে দায়িত্ব নিতে হবে। প্রথমত সরকারের হাতে পুলিশ আছে, সরকারের হাতে প্রশাসন আছে, মিলিটারি আছে, তারপরে এই সরকারের উপদেষ্টারা আছেন। তারা যদি মনে করে যথেষ্ট না, তাহলে এই জিনিসটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। তাদের কর্মী আছে, নেতা আছে, তাদের নেটওয়ার্ক আছে সারা দেশব্যাপী। সকল রাজনৈতিক দল যদি ঐক্যমতের ভিত্তিতে সরকারকে সত্যিকারের সমর্থন দেয়, তাহলে এইগুলো কোনো সমস্যা না। কিন্তু সত্যিকারের সমর্থন দেয় মানে কি? মানে এখন কি সত্যিকারের সমর্থন দিচ্ছে না? এটা সরকার বুঝতে পারবে। 2 মাস হয়ে গেছে, 2বার কি 3বার দেখা হয়েছে। তো এটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি। সরকার যখন অসুবিধায় পড়ছেন তখন মনে হচ্ছে একটু আলোচনা করার দরকার আছে, করছেন, আবার সমর্থন নিচ্ছেন। কিন্তু এই 2 মাসের ভিতরে বাজার খুব অস্থির হয়েছে, যেটা মানুষ 70-80% মানুষই এই অস্থিরতার সঙ্গে আছে। তো সরকারি এক ধরনের এই বাজার অস্থিরতার মধ্যে মানুষকে রাখার কারণে এই কথাবার্তাগুলো বলার সুযোগ করে দিচ্ছে। যদি এই বাজার নিয়ন্ত্রণে থাকতো, যখন সরকারের পতন হলো তখন 140 টাকা ছিল ডজন ডিমের, আর সেটা এখন 180 টাকা। তো এর মধ্যে সরকার দামও বেড়েছে, অন্যগুলো বাদ দিলাম, আমি একটা আইটেমে দিলাম। তো স্বাভাবিক মানুষ একটা পরিবর্তনের পরে একটু কম প্রত্যাশা করবে যে দাম আরও কমবে, আরও নিয়ন্ত্রণে থাকবে। তো এইটা কমার না কারণে এই ব্যর্থতা কি রাজনৈতিক দলগুলো নেবে না সরকার নেবে? আমাদের পাশে একটা
বড় দেশ রয়েছে, সরাসরি সে এই ফ্যাসিবাদকে একেবারে 16 বছর ধরে সমর্থন করেছে, দল হিসাবে ব্যক্তি হিসাবে তাকে সরাসরি সমর্থন দিচ্ছে। তারা সেই সমর্থন প্রত্যাহার করছে, এটা ভাবার কোনো কারণ নাই, বরঞ্চ আরও বেশি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এই সমর্থনটা করছে। সরকার আরও সক্রিয় হতে হবে, রাজনীতির দলগুলো একেবারে আওয়ামী লীগের বাইরে যেসব রাজনীতি সবগুলো এই সরকারের সমর্থন দিছে, অন করে। এই সরকার এটাও বলে এর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, ব্যর্থ হলে সংকট আরও তীব্র হবে। সেই জায়গার থেকে যদি এই সরকার নিজে সিদ্ধান্তগুলো নিতে ব্যর্থ হয়, রাজনীতির দলগুলো নিয়ে কোনো লাভ নাই। সে সংস্কার করতে চায়, সে তারপরে নির্বাচন দিতে চায়, কেউ নির্বাচন আগে চায়, কেউ সংস্কার পরে চায়। এইগুলো সরকারকে মাথায় নিয়েই কাজ করতে হবে যে কোনটা কোনভাবে কত সময়ের মধ্যে করলে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নাকি আমি বিতর্কগুলো আর উস্কাই দেব। তাহলে আমার কাছে মনে হয় সংকট আরও বেশি হবে। বিএনপি চায় মানুষকে ক্ষমতায়ন করা, মানুষের সিদ্ধান্ত দিক, এবং সেই সিদ্ধান্ত দেওয়ার একটাই পথ, এটা নির্বাচন। আমি যে কোনো ঘটনার মধ্য দিয়ে নির্বাচনকে আমি আড়ালে নিয়ে গেলাম, অন্যান্য প্রসঙ্গগুলো সামনে এলাম। যেমন আমি বলি, আগের পুলিশ ইচ্ছা করলেই যা খুশি করতে পারবে এটা ভাবার কোনো কারণ নেই, কারণ এই পরিবর্তন। এখন প্রশাসন ইচ্ছা করলে সব কিছু করতে পারবে, এটা অপমান। কিন্তু আমি যদি এটা জানার পরেও তাদেরকে সেই জায়গায় রেখে দিয়ে সময় পার করি, তারা আরও শক্তিশালী হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আসি। আমি যেটা বলছিলাম যে এক ধরনের বয়ান কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটা ভাবার তো কোনো কারণ নাই যে 15 বছর ধরে যে প্রশাসন এখানে চলেছে, যে ফ্যাসিবাদ আমরা বলি, সেখানে প্রশাসনে আছে, পুলিশে আছে, সব জায়গায় আছে। একজন দুইজনকে বদল করে আসলে সেইটা একটা জায়গায় আনা খুব কঠিন কাজ। কিন্তু এই সরকারকে মানে অসহযোগিতা করা বা সরকারকে একটু অসুবিধায় ফেলা বা বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন সিমটম আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমি এর আগে বলেছি বিভিন্ন জায়গায়, এবং এখনও সেটা অব্যাহত আছে। একদল লোক আছে এবং পাশের দেশ আছে। আপনি যদি ইন্ডিয়ার গণমাধ্যম দেখেন তাহলে মনে হবে দেশে যে বাংলাদেশে যে কত কিছু হয়ে যাচ্ছে, তাদের যে নাচানাচি এবং তাদের যে প্রপাগান্ডা, এই জায়গাটা সরকারের অবস্থান যথেষ্ট শক্ত কিনা আপনার কি মনে হয়? আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস আমরা যারা সামান্য বিস্তর পড়েছি অথবা দেখেছি, আওয়ামী লীগ কিন্তু টিপিক্যাল অর্থে কোনো রাজনৈতিক দল না, এটা একটা থাগিস অর্গানাইজেশন। এটার সাথে আপনি সিসিলির মাফিয়াদের সাথে তুলনা করতে পারবেন, দক্ষিণ আমেরিকার যে ড্রাগ কার্টেল আছে এদের সাথে তুলনা করতে পারবেন। সে হচ্ছে মানে নিজের নেতাকর্মীকে খুন করায়, সেই লাশের মিছিল করায় সরকারি দলকে বিব্রত করবার রাজনীতি করে অভ্যস্ত। আপনার মনে থাকার কথা, মাওলানা ভাসানীর কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়েছে। এবং শেখ মাওলানা ভাসানী কে? তার রাজনৈতিক গুরু, যার কাছ থেকে সে রাজনীতি শিখেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তো 2004-05 কথা মনে করেন যে বিএনপি তখন ক্ষমতায়। আপনার আমেরিকার যে প্রতিরক্ষা মন্ত্রী ছিল ডোনাল্ড রামসফিল্ড, তখন তিনি ঢাকায় এসছেন। তখন এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন। সেখানে আপনার একটা দোতলা বিআরটিসির বাসে গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল যুবলীগের নেতাকর্মীরা। আপনার এই জাহাঙ্গীর কবির নানক, আজম, তাপস, এই পুরো চক্র এখানে জড়িত ছিল, যেটা পরবর্তীতে 111-এর সময় তারা ডিজিএফআইয়ের যে ইন্টারোগেশন ছিল সেখানে তারা স্বীকার করেছে। কেন করেছে এই কাজটা? করে ডোনাল্ড রামসফিল্ডকে বার্তা দেওয়ার জন্য। এবং পরের দিন তখনকার প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার সাথে ডোনাল্ড রামসফিল্ডের মিটিং আছে, এবং সেই দিন আওয়ামী লীগ হরতাল পর্যন্ত ডেকেছে। তো আমেরিকাকে বোঝানোর চেষ্টা করতেছে যে দেখো, তোমার হোটেলের সামনে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে, যে হ্যান্ডেল করতে পারে না, তার সাথে তুমি রাষ্ট্রীয় লেভেলে কি যোগাযোগ করবা? এবং পরের দিন হরতাল দিয়েছে। তো স্যাবোটাজের রাজনীতি, নাশকতার রাজনীতির মাস্টার হচ্ছে আওয়ামী লীগ। এবং শুধু সাম্প্রতিক ঘটনাগুলো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল মব লিঞ্চিং যেটা হয়ে গেল, একটা ছেলেকে, আধা পাগল একটা ছেলেকে যে হত্যা করা হয়েছে, কারা গ্রেফতার হয়েছে? 6 জনের 5 জন ছাত্রলীগের পদস্থ নেতা। এরপরে দেখেন জুমল্যান্ড আন্দোলন, যারা গত 1 মাস ধরে পাহাড়ে বিশৃঙ্খলা তৈরি করছে, এদের সবার ফেসবুক প্রোফাইল আসছে আওয়ামী লীগের, যুবলীগের নেতাদের সাথে, তারা আন্দোলন করছে।
সাভার, আশুলিয়া, গাজীপুরে দেখলাম আমরা যে যে শ্রমিক বিদ্রোহে বক্তব্য দিচ্ছে ছাত্রলীগের, যুবলীগের, শ্রমিক লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতারা, এবং তারা শ্রমিকদেরকে বলছে যে কোম্পানি বেতন দিতে পারে না সেই কোম্পানি জ্বালায় দিতে হবে, ওখানকার মেশিন খুলে নিয়ে আসতে হবে, খুলে এনে বেচে দিতে হবে। আনসার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছে দেখেন জামালপুর, শেরপুরের যুবলীগের নেতা ছিল, পদস্থ নেতা, এখনও পদে ছিল সেই রকম নেতা। অতএব স্যাবোটাজের রাজনীতি বলতে যা বোঝায় আওয়ামী লীগ তাতে পিএইচডি করা। অতএব সেই অরাজকতার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনেও আছে। দেখেন আপনার 111-এর কুশীলব ক্যাবিনেট সেক্রেটারি ছিল আলী ইমাম মজুমদার, তাকে এখন অ্যাডভাইজার ক্যাপাসিটিতে প্রশাসন দেখভাল করবার দায়িত্ব দিয়েছে, এবং তিনি হচ্ছেন টিএইচ ইমামের যে রোলটা ছিল আওয়ামী লীগের সময়, এই তার পিএস ছিল ক্যাবিনেট সেক্রেটারি থাকা অবস্থায় আহসান কিবরিয়া সিদ্দিক। সে হচ্ছে আবার প্রাইম মিনিস্টার হাসিনার দপ্তরের ডিজি ছিল প্রায় 8-10 বছর। সেই লোকটা এখনও প্রধান উপদেষ্টার অফিসের মহাপরিচালক হিসাবে আছেন, এবং তিনি যেহেতু আলী ইমাম মজুমদার সাহেব অসুস্থ, ডেমেনশিয়ার রোগী, উনি কোনো কিছু মনে রাখতে পারেন না, ভুলে যান, মানুষ চেনেন না, তাকে সে দিয়ে এটা চালাচ্ছে। তাহলে বোঝা যায় যে ক্ষমতার যে ভর কেন্দ্র, নার্ভ সেন্টার সচিবালয়ে, এবং আমরা সচিবালয় থেকে খবর পাচ্ছি জনপ্রশাসনে ট্রান্সফার হচ্ছে, উপদেষ্টাদের সচিব চেঞ্জ হচ্ছে, এপিএস চেঞ্জ হচ্ছে, উপদেষ্টারা জানেন না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলছে আলী ইমাম মজুমদার বলে দিয়েছেন। এখন আলী ইমাম মজুমদার তো আসলে জানেন না, বোঝেন না, উনি চেনেন না। তাকে নেওয়া হয়েছে কেন? নেওয়া হয়েছে বড়, ধরেন যে আপনি তাকে বাদ দিচ্ছেন না কেন, এটা বড় প্রশ্ন। একটা অসুস্থ মানুষ, তার জন্য আমাদের সহমর্মিতা, দোয়া সব কিছু আছে, কিন্তু রাষ্ট্র তো সহমর্মিতার জায়গা না, রাষ্ট্র তো সিরিয়াস বিজনেস। তাহলে বাংলাদেশে গত 2 মাসে যতগুলো অরাজকতা হচ্ছে, খুন খারাপি হচ্ছে, প্রত্যেকটা ঘটনার সাথে দেখবেন আওয়ামী লীগ কোনো না কোনোভাবে ইনভলভড, ভারত কোনো না কোনোভাবে ইনভলভ। আপনি দেখেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকদেরকে ভারত শেল্টার দিয়েছে। গত সপ্তাহে আমরা দেখলাম যে ভারতের বিদেশ মন্ত্রণালয়ে মিটিং হয়েছে আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায়। এই মিটিংয়ে আমরা শুনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী বান্ধব, আওয়ামী লীগ সুশীল সদস্য, সাংবাদিক, বুদ্ধিজীবীরা অ্যাটেন্ড করেছেন। তাহলে দুদুভাই যেটা রেফার করেছেন, এই যে পুরো চক্রান্তটা রয়ে গেছে সামনে, এইটাকে যে একটা কাউন্টার প্রপাগান্ডা সেল করতে হবে রাষ্ট্রকে, প্রধান উপদেষ্টার অফিস থেকে অথবা তথ্য মন্ত্রণালয়ের অধীনে এটাকে হ্যান্ডল করা। কারণ এই যে মাইনরিটি খেলা দেখতে পাচ্ছি আমরা, মতলববাদ সাম্প্রদায়িক রাজনীতি, আপনি দেখবেন মাইর খাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইরের পরে হিন্দু, এই রাজনীতি দেখতে পাচ্ছি। যে বিবিসি বাংলা একটা ডিটেল রিপোর্ট করেছে, তারা দেখিয়েছে যাদের বাসায় হিন্দু বাড়িতে অথবা হিন্দুদের দোকানপাটে আগুন লাগানো হয়েছে, এরা সবাই আওয়ামী লীগের নেতা। শুধু তাই না, গত 15-16 বছর বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন, চাঁদাবাজি, জীবন অসহনীয় করে দেওয়ার জন্য যা যা দরকার ছিল এরা সব করেছে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল, কিন্তু মাইরের পরে এটাকে সংখ্যালঘু আক্রমণ হিসাবে ভারতে এবং পশ্চিমের মিডিয়াগুলোতে দেখানো হচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভরকেন্দ্রের নিয়ন্ত্রণ যদি সরকার না নিতে পারে তাহলে এটা তারা হ্যান্ডেল করতে পারবে না, যেটা গতকালকে আমরা ওনাকে মনে করিয়ে দিয়েছি। এটা আপনারা অবশ্যই বলেছেন, এটা আমার মনে হয় যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি বলেছেন শামসুজ্জামান দুদু। সংক্ষেপে যেটা আপনার কাছে জানতে চাই, একটা প্রথমে যেটা বলছিলাম যে পুলিশ দিয়ে কতটা কাজ করা সম্ভব, যে পুলিশ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে সেটা, একই সাথে সামনে পূজার আয়োজন চলছে, সংখ্যালঘু কার্ড নিয়ে অনেক খেলা হয়েছে এবং আগামী দিনেও খেলার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে এই সরকারকে রাজনৈতিক দলগুলো যদি অ্যাক্টিভলি সাপোর্ট না করে তাহলে কিন্তু এই খেলায় কতটা জেতা যাবে আমি জানি না। আপনার বক্তব্য? প্রথম কথা হচ্ছে এই পুলিশের একটা বড় অংশ একটা নির্দিষ্ট জেলার থেকে আসছে, এটা আমরা সবাই জানি। আমরা তাদেরকে বাড়ি পাঠাই নাই, কিন্তু 2 মাস চলে গেছে। আমি জানি ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা আছেন সবাই গত সরকারের গৃহলোক, একের সরাসরি আমরা এটা জানি, কিন্তু আমরা সরাইনি। আমরা খুব দ্রুত কিছু সিদ্ধান্ত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে নিতে পারতাম, নিচ থেকে কিছু অফিসারকে আমরা উপরে নিয়ে আসতে পারতাম, কিছু বিদায় করতে পারতাম, কিছু শর্ট ট্রেনিংয়ে আমরা লক্ষ লক্ষ বেকার আমাদের এদেরকে আমরা এখানে নিয়ে আসতে পারতাম। আমার ধারণা এখন যে পরিস্থিতি, এখন পুলিশের যে ঘটনা, নিষ্ক্রিয়তা, অসহযোগিতা, এটা সরকার খুব দ্রুত মোকাবেলা করতে পারতেন।
যেমন পুলিশে নেওয়া হয়নি, আমরা প্রথম 7 দিন 10 দিন দেখেছি স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা কিভাবে রাস্তাগুলোকে, কিভাবে নিরাপত্তা বলয়টা তারা দেখভাল করেছে। সেটা দেখার পরেও সরকার ন্যূনতম শিক্ষাটা ওখান থেকে নিতে পারত, সেটা তারা নেয় নাই। আমার কাছে এই কারণে মনে হয়েছে এই পুলিশ যারা আছে তারা এমনিতে একটা মানে অতীত আর বর্তমান এটা বুঝতে পারছে। সেই জায়গাটাও দ্রুত আমরা হারাইছি সময়ের তালে। সংখ্যালঘু কার্ড নিয়ে কি বলবেন? আর সংখ্যালঘু এটা সুন্দর ফাদ সাহেব অত্যন্ত সুন্দর ইয়ে করেছে, ব্যাখ্যা করছে। আমাদের দেশে এটা সঠিক যে হিন্দুদের একটা বড় অংশ আওয়ামী লীগ করে, রাজনীতি করতেই পারে, এবং ওখানে মুসলমানরা আওয়ামী লীগের ধরেন আছে। কিন্তু ওরা যে কৌশলটা ব্যবহার করে, হিন্দুরা যখন আওয়ামী লীগের মন্ত্রী, কর্মী, সমর্থক হয়, এমপি হয়, তাদের যে ভূমিকাটা থাকে তখন তারা আওয়ামী লীগ, দখলে, দুর্নীতিতে, লোক পিটানোতে সব তারা আওয়ামী লীগ। যখনই তারা ফ্যাসাদে পড়ে, বিপদে পড়ে, তখন তারা হিন্দু। আসলে তো তারা আওয়ামী লীগ, আর তারা জমি দখল করছে, কারোর ব্যবসাও দখল করেছে, কারোর এমনভাবে মানে ক্ষতি করেছে। যে সামনে যে পূজা, এই পূজায় বিএনপি নেতাকর্মীরা কি ভূমিকা রাখতে পারে? বিএনপি বিরোধী দল এই পূজা অতীতও সহযোগিতা, সংখ্যালঘু কার্ড না খেলতে পারে, খেলার কোনো সুযোগ নেই, একমাত্র ভারত রওয়ার মাধ্যমে, আর তাদের হাতে অজস্র টাকা। এটা বিরোধী দলকে সতর্ক থাকতে হবে। তাদের কাছে যে অস্ত্র আছে, বৈধ অবৈধ, এটা কল্পনা হতে, তার মানে কি বলবো, 1% অস্ত্র নিতে পারেনি সরকার, অর্থ নিতে পারেনি। সেই জায়গায় বিপদ একেবারে নেই আমি এটা বলছি না, কিন্তু বিএনপি সহ সকল বিরোধী দল যেভাবে উদ্যোগ নিয়েছে বিভিন্ন জায়গায়, আমার মনে হয় না যে সেই কার্ড খেলার আর সুযোগ আছে। অনেক ধন্যবাদ। আমি ফুয়াদ আপনার কাছে যেটা আসি, যার কারণে 15 বছর এই মানুষের কষ্ট, সেই শেখ হাসিনা পালিয়ে ভারতে আছে। প্রশ্ন হলো তিনি কিভাবে আছেন, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই প্রশ্নটা করছে না কেন, এবং শেখ হাসিনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার হয়েছে কিনা, জনগণ কি সেটা মনে করে যে এই সরকারের অবস্থান শেখ হাসিনার বিষয়ে তাকে ফেরত আনা হবে কিনা, ভারতকে কোশ্চিন করতে পারা আপনি তাকে কোন স্ট্যাটাসে রেখেছেন, এটা করতে পারছে কিনা এই অন্তর্বর্তীকালীন সরকার? আমার মনে হয় যে এইটা অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে, কিন্তু আমরা যদি বর্তমান সরকারের জায়গা থেকে অগ্রাধিকারের জায়গাটা বিবেচনা করি, চ্যালেঞ্জের জায়গাটা বিবেচনা করি, 1 নম্বর কাজের হতে পারে অথবা 10টা কাজের ভিতরে শেখ হাসিনাকে ফিরায় নিয়ে আসাটা 10 নম্বর কাজের মধ্যে পড়বে না। কারণ রাষ্ট্রের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা মেনটেন করা এবং অর্থনীতিটা ফিরায় নিয়ে আসা। কারণ লুটপাটের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের টোটাল ব্যাংক খালি হয়ে গেছে। আপনারা পত্রিকায় দেখেছেন জুলাই থেকে সরকার ব্যাংক থেকে ঋণ করে বেতন দিতে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, ট্যাক্স রেভিনিউ নাই। জুলাই আগস্ট 2 মাস কিন্তু ব্যবসায়ীরা কাজ করতে পারে নাই, কোনো ট্যাক্স কালেকশন হয় নাই। রাষ্ট্রে অরাজকতা, খুন খারাপি, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের লঙ্কাকাণ্ড চলেছে। তো এই মুহূর্তের যে অগ্রাধিকার আছে সেখানে হচ্ছে এই জায়গাটাকে বেশি জোরদার করা দরকার। এরপরে আমরা বলেছি যে সরকারের যে নার্ভ সেন্টারগুলো আছে, যেখান থেকে মূলত রাষ্ট্র পরিচালিত হয়, সচিবালয়, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, এই পুরো কাঠামো, ডিসি, এসপি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এই কাঠামোর উপরে সরকারের নিয়ন্ত্রণ এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে জনগণকে অনেকগুলো বিষয় প্রচুর কষ্ট দেয় প্রতিদিন। তার ভিতরে একটা হচ্ছে যেমন গণপরিবহন, যানজট, তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের কথা দুদুভাই বলেছেন, এরপরে হচ্ছে যে আপনার ভয় কি হয় না হয়, ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে গেছে। আপনি বিগ কোম্পানিজগুলোতে প্রচুর, যেমন সাবের হোসেন চৌধুরীকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কোন মামলায় করেছে সেটাও পর্যন্ত বলে নাই। আপনি কী জন্য ধরেছেন? সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে কি দুর্নীতির অভিযোগ আছে? উনি খুন খারাপি করেছেন? উনি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যথেষ্ট ক্লিন ইমেজ ধরা আছে যে কজন মানুষের, তাদের মধ্যে একজন বলে মনে করা হয়।
ওনার পলিটিক্যাল অপরাধ থাকলে সেটা আপনি অন্যভাবে বিবেচনা করবেন, যে আওয়ামী ফ্যাসিবাদের গণতন্ত্র হরণের সাথে দোষর ছিল, ভুয়া সংসদে নির্বাচন ছাড়া এমপি মন্ত্রী হয়েছে, সেটা কিন্তু একটা প্রসেস ফলো করে করতে হবে। কিন্তু ব্যবসায়ীদের কি হবে? ধরেন সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বেক্সিমকোর কী হবে? বেক্সিমকোতে তো 70,000 মানুষ চাকরি করে। বেক্সিমকো আর সালমান এফ রহমানকে তো আলাদা করতে হবে। নাসা গ্রুপের যে মজুমদার, তাকে গ্রেফতার করা হয়েছে, হাইলি করাপ্ট লোক, ফাইন্যান্সিয়ালি প্রচুর ক্রাইম করেছেন সালমান এফ রহমানের মতোই। কিন্তু নাসা গ্রুপে তো দেশের হাজার হাজার মানুষ চাকরি করে, তাদের কি হবে? আমি এই মুহূর্তে জানি যে বেক্সিমকোর যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে গাজীপুরে, বাংলাদেশের সবচেয়ে হাইটেক গার্মেন্ট ইন্ডাস্ট্রি হলো এটা। 36,000 মানুষ চাকরি করে সেখানে। তারা যেহেতু ব্যাংক সকল ঋণ সুবিধা এবং তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে সরকার, তারা বেতন দিতে পারছে না। গত মাসের বেতন তারা সরকারের সাথে নেগোশিয়েট করে ঋণ করে দিয়েছে। এই সপ্তাহে তারা বেতন দিতে পারবে না। বেতন না দিতে পারলে কি করবে? সেই ইন্ডাস্ট্রিটা শাটডাউন করে দেবে। তার তো কিছু সালমান এফ রহমান অথবা বেক্সিমকোর ম্যানেজমেন্টের তো কিছু যায় আসে না। আরএমজি সেক্টরের একটা কোম্পানিতে 36,000 শ্রমিক একদিনে বেকার হয়ে যাবে। এটা শুধু কনসিকোয়েন্সটা চিন্তা করেন। এরপরে হচ্ছে এই কোম্পানিটা কিন্তু আবার আমাদের শেয়ার মার্কেটে রেজিস্টার্ড, এর 80% বিনিয়োগকারী কিন্তু আমাদের জনগণ। তাহলে আবার এটা যে লোন আছে, ব্যাংক লোনটা হচ্ছে জনতা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, আমার আপনার টাকা। তাহলে এই সিচুয়েশনগুলোকে যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, যে সাবের হোসেন চৌধুরীর গ্রেফতার থেকে শুরু করে তার ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা, আর হচ্ছে তার কোম্পানিগুলোকে সেফগার্ড করা যেখানে দেশের সাধারণ মানুষ কাজ করে, তাহলে প্রশাসনের একটা অরাজকতা আসবে, দেশের অর্থনীতি। এগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু সেটাই আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারপরেও শেখ হাসিনার বিষয়ে অবস্থানটা কি? যদি যে কথাটা বললেন, তত্ত্বাবধায়ক সরকার যদি এটাও বলে যে আমার 10টা অগ্রাধিকার আগে শেখ হাসিনার কথা আমরা ভুলে যাইনি, তাকে আমরা বিচারের মুখে। ডক্টর ইউনূস সাহেব উত্তর দিয়েছে, উনি আমেরিকাতে ইন্টারভিউতে উনি কথা বলেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হবে, বিচার হবে। নিউ ইয়র্ক টাইমস এসে বলেছে বিচারে যদি সে কনভিকশন হয় তখন দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তির অধীনে ভারতকে রিকোয়েস্ট করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারপোলের সদস্য বাংলাদেশ এবং ভারত, আপনি ইন্টারপোলের মাধ্যমে আপনি ওয়ারেন্ট জারি করতে পারবেন এবং ভারতকে বাধ্য করবার সুযোগ আছে। তো এই প্রসেসটা অলরেডি প্রফেসর ইউনূস বলেছেন, এবং এই জিনিসটা আসলে মানুষকে বারবার বলা দরকার যে না, শেখ হাসিনার কথা আমরা ভুলে যাইনি। এবং 200-র উপরে মামলা হয়েছে কিন্তু শেখ হাসিনার, যে শামসুজ্জামান দুদু। শেখ হাসিনার বিষয়ে আপনাদের বক্তব্য কি? বিশেষ করে তিনি তার 2-1 দিন পরই দেখি যে এটা ফোন আলাপ বের করা হয়, তিনি হুমকি দামকে দেন 1 মাস টিকবে কিনা দেখো, আর লিস্ট করে রাখো, আমি ক্ষমতা এসে এবার কিন্তু আর ক্ষমা করব না। আপনাদের বক্তব্য কি? এই জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। এখন যে সরকার আছে, রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ মানুষকে তার কনফিডেন্সে রাখার জন্য, কাছে রাখার জন্য, এই জিনিসটা এই সরকারকে বোঝানো খুব কঠিন হয়েছে। শেখ হাসিনাই মূল সমস্যা। এখন 10টা নম্বরের যে সমস্যার কথাটা সামনে আসছে, এই সমস্যা দেখতে গিয়ে আমি শেখ হাসিনা যে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলছে, ব্যাংক লুট করেছে, আইন শৃঙ্খলা ধ্বংস করছে, আমি তার ব্যাপারে এতটাই উদাসীন যে এটা আমার আস্তে আস্তে চোখের আড়ালে নিয়ে গেলাম। তাহলে তার যে অনুসৃত লোকগুলো এই দেশে আছে, রাজনীতির কথা বাদই দিলাম, কিছু হয় না তো, প্রশাসনের লোক মানে কিছু হয় না তো, পুলিশ মানে কিছু হয় না তো, ওনার যখন হয় না আমার হবে কেন? ওই যে পার্শ্ববর্তী দেশ এবং যেসব ষড়যন্ত্রকারীরা আছে কোমর বেঁধে নামবে। দৃষ্টান্তমূলক একটি পরিস্থিতি যদি থাকতো যে মানুষকে খুন করলে, মানুষের সর্বস্ব লুট করলে এই জাতি ছাড়ে না, এই সরকার ছাড়ে না, এটা যদি গুরুত্ব সহকারে ভাবা যেত, পদক্ষেপ নেওয়া যেত, কিভাবে নেওয়া যেত, ওই তিনি অপরাধ মানে কি বলে কনভিক্টেড হলে তারপরে আমরা চাবো দয়া করে দেন, এই পর্যায়ে নাই। ও থেকে এত সম্মানজনকভাবে বিদায় করা হয়নি। ছাত্র জনতা যেটা হয়েছে, এত আইন মেনেও কিছু করা হয়নি। যা করার 1 মাসের মধ্যে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, যদি না নেওয়া হয়, ওই যে আছে না, লোহা গরম হলেই আঘাত করতে, ঠান্ডা হয়ে গেলে কোনো লাভ নেই আঘাত করে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় 2 মিনিট করে যদি একটু বলেন, সেটা হলো রাষ্ট্রপতিকে নিয়ে কি করা হবে। রাষ্ট্রপতিকে সরানোর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তার কারণ তিনি শেখ হাসিনার
মনোনীত রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিস্ট সরকারের একজন সহযোগী, তাকে রাষ্ট্রের প্রধান রেখে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কতটা ঠিক যাবে কিনা, এখন আইনগত দিক ব্যারিস্টার ফুয়াদ যদি বলে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আপনাদের বক্তব্য বা আইনগত দিক কি, খুবই সংক্ষেপে, সময় খুব কম। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যা চলছে এটা সংবিধান মেনে চলছে না, এটা আগেই বলেছি। অতএব যে প্রসেসে প্রধান উপদেষ্টা এখন দেশের প্রধানমন্ত্রী রোল প্লে করছেন, ঠিক একই প্রসেসে অনেক কিছু করা সম্ভব। আপনি রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করলেই হবে, আপনি রিজাইন করেন, সে চলে যাবে, তারপরে হচ্ছে একজন দায়িত্ব নেবে এটা, এবং এটা করতে হবে সিম্পলি পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল যেভাবে 15ই আগস্ট রাষ্ট্রীয় ছুটি বাতিল করা হবে কি হবে না, এটা তো কোনো পার্লামেন্টে যায়নি তো, কিন্তু রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা বাতিল করা হবে, পালিত হবে না। ঠিক একইভাবে রাজনৈতিক দলের সাথে আবার মিটিং করুক যে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কি করব, আপনাদের মতামত চাই। তো রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, ছাত্র জনতা যারা আন্দোলনে সবাই সক্রিয় ছিল তারা মতামত দেখ। সংবিধান এখানে কোনো বিষয় না, জাতীয় ঐক্যমত্য বিষয়। এই বিষয়ে আমাদের প্রচুর প্রেসিডেন্স ইতিপূর্বে আছে। আমরা 90-এর কথা যেটা বলেছি, মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ এজলাস থেকে এসে প্রেসিডেন্ট হয়ে নির্বাচন করে আবার এজলাসে ফিরে গেছেন। অতএব এই নজির আছে, সো লং অ্যাজ এটা আমাদের সাথে কনসালটেট করা হয়, বড় দল হিসাবে বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল একমত হয়, আমি এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি। তার মানে একটা হলো ঐক্যমত রাজনৈতিক এবং যারা আন্দোলন করেছে সবাই মিলে চাইলে এখানে আইন কোনো বাধা বিষয় না। শামসুজ্জামান দুদু, রাষ্ট্রপতির বিষয়ে আপনার বক্তব্য দিয়ে শেষ করব। রাষ্ট্রপতির বিষয়টি যতক্ষণ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি যেটা আছেন তার চেয়ারের মধ্যে, ছায়ার মধ্যে একটা ফ্যাসিবাদের চেয়ারা রয়েছে, যে কারণে ছাত্রদের মধ্য থেকে এখন যে দাবিটা উঠছে এটা মনে হয় দেশবাসীর দাবি। অর্থাৎ যেটা ফদ সাহেবও বলছে যে অনেক নজির আমাদের সংবিধানেও আছে, আমাদের দেশেও আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বর্তমান সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি কার্যকরও তারা করছে এবং সেটা সুন্দর হিসাবেও চিহ্নিত হয়েছে। বিদায় করা কোনো বিষয় না। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসছেন, এই উপদেষ্টারা আসছেন, এই সরকার আসছে, ওই একই পথে আসতে পারে। এটা কোনো ঘটনা বলে আমার কাছে মনে হয় না। যদি তাকে রেখে দেওয়া হয় একই সঙ্গে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার আর ফ্যাসিবাদের প্রতিভূ, উনি তো ফ্যাসিবাদের চূড়ান্ত একক, তো এইটা দুটো দৃশ্যমান পাশাপাশি এটা চলা বোধহয় ঠিক বেমানান। আচ্ছা, আমরা এই জায়গায় শেষ করি। শামসুজ্জামান দুদু, আপনাকে অনেক ধন্যবাদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন।